হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখাস হোম টেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আপনাদের সঙ্গে মর্নিং রুটিনটা শেয়ার করা হলো না, আর সেই সঙ্গে বাসা গুছানোর যে কাজ, বিশেষ করে বেডরুমগুলো, লিভিং রুম, এগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আজকে কিচেনে চুলা ক্লিন করার কাজ করছিলাম। তো চুলার এই অংশটা অনেক বেশি কালচে হয়ে গিয়েছিল। আজকে এটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। এখন একদম ঝকঝকে হয়ে গেছে, মনে হচ্ছে নতুন চুলা। তো চুলা ক্লিন করার কাজ শেষ করে আমি চলে এসেছি। আজকে এখানে একটুখানি ডেকোরেশনের কাজ করব। আমার এই যে গ্লাস জারটা আছে, এটাতে আমি কিছু পথোজ খুব সুন্দর করে সেট করার প্ল্যান করেছি। দেখা যাক কতটুকু সুন্দর হয়। তো আমি এই পথোজগুলো প্রতিটা পাতার সঙ্গে কিছু ডালের অংশ রেখে কেটে নিয়েছি। আর কিছু কিছু অংশে কিন্তু বেশ বড় বড় শিকড় হয়েছে। গাছ বা ফুল দিয়ে ডেকোরেশনের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে জার বা যে ফ্লাওয়ার ভাসে আমরা গাছ বা ফুল রাখবো, সেটা শেপের সঙ্গে যদি না মেলে তাহলে কিন্তু ভালো লাগে না। তো আজকে আমি যেরকম আইডিয়া করেছিলাম, তো তার থেকেও অনেক বেশি ভালো লাগছে। আমার কিচেনে কোনো রিয়েল প্লান্ট নেই, তো ভাবছিলাম বেশ কিছুদিন হলোই যে একটা সুন্দর শেপের যদি রিয়েল প্লান্ট রাখা যায় তাহলে খুব ভালো লাগতো। তো হঠাৎ করে আজকে মনে হলো যে এই জারটা কি দেখি কাজে লাগাই। তো যাই হোক, কাজে লাগিয়েছি। তো আমি যতটা সুন্দর হবে ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই ক্যাবিনেটের উপরেই এটাকে রেখে দিব। আমার কাছে মনে হচ্ছে পুরো ক্যাবিনেটের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই ছোট্ট একটা জিনিসের কারণে। ঘরের কোনো একটা জায়গা ডেকোরেশন করার জন্য সবসময় যে দামি জিনিসপত্র দরকার তা কিন্তু না। মাঝে মাঝে ফেলনা জিনিসগুলো দিয়েও অনেক সুন্দর করে ডেকোরেশন করা যায়। শুধু দরকার হচ্ছে আইডিয়া। তো এই তো আমার লবণের জারটা ফাঁকা হয়ে গিয়েছিল। তো আমি লবণের জারটা ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো এখন আবার রিফিল করে নিচ্ছি, যেহেতু একটু পরেই রান্না শুরু করব। তো আমার টুকিটাকি যে রান্নার জিনিসপত্রগুলো, সেগুলো আমি রান্না শুরু করার আগেই গুছিয়ে নিই। বারবার আমার দৃষ্টি শুধু গাছের দিকেই যাচ্ছে। মনে হচ্ছে আমি পুরো কিচেনটা নতুন করে সাজিয়েছি, কিন্তু আসলে কিন্তু তা কিছুই না। শুধু এই একটা জিনিসের জন্যই পুরো কিচেনটাই মনে হচ্ছে সম্পূর্ণ একটা নতুন লুকে চলে এসেছে। ডিমগুলো গতকাল নিয়ে এসেছে, তো গতকাল রাতে আর এগুলো ক্লিন করি নাই। তো ভাবছি এখন ক্লিন করে নেব। কিন্তু আমার তো সিঙ্কের পাশে কোনো জায়গা নেই যে ওখানে আমি কাজ করব, যে কারণে এই ক্যাবিনেটের উপরই আমার সব কাজ করতে হয়। কাউন্টার টপের মতো ইউজ করতে হয়। আমি আমার সারা দিনের যে কাজকর্মগুলো, সেগুলিরই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দেব। কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান। আজকে কাটা পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে কিছু পেঁয়াজ কেটে নিই। আমার কাটা বাছার কাজ কিন্তু আমি নিজেই করি। আমার হেল্পিং হ্যান্ড যে বা আমার কাজের লোক যিনি, উনি শুধু আমার বাসাটা মোছার কাজ করে, কাপড় ধোয়ার কাজ করে। আর মাঝে মাঝে আমার হয়তো সমস্যা হয় যখন, তখন একটু রুটি বানানোর কাজ করে। তাছাড়া আমি বেশিরভাগ সময় রুটিও নিজে বানাই। আর কাটা বাছার কাজটা আমার নিজে করার পিছনে একটা কারণ আছে। সেটা হলো আমি হয়তো যেভাবে কেটে চাই, কাজের লোকরা ওইভাবে কেটে দেয় না। যেমন পেঁয়াজটা আমি এখন যেভাবে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এটা আমি কখনোই কাজের লোকদের কাছ থেকে পাবো না।
আজ এত বছরের সংসারে আমি যতবারই চেষ্টা করেছি কাজের লোকের কাছ থেকে কিছু কেটে নেওয়ার জন্য, সেটা আমার পছন্দ মতো একদমই হয় না। আর আমার রান্নার সময় যদি আমার কাটা বাছা আমার পছন্দ মতো না হয়, তাহলে একদম রান্না করতে গেলে আমার মাথা আগুন হয়ে যায়। আর আমার মাথা আগুনের গোলা বানাতে চাই না বলেই আমি নিজেই কাটা বাছার কাজ করি। আর এই তো এখন আমি ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। ডিম বেশিক্ষণ ভিজিয়ে রাখলে দেখা যাবে যে ফাটা ডিম থাকলে তার ভিতরে হয়তো এই সাবান পানিটা চলে যাবে, তো সেই ক্ষেত্রে ডিমটা মোটেও খাওয়ার উপযোগী থাকবে না। তো রান্নার আগেই আমি এই ছোট ছোট যে কাজগুলো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ কিচেনটা আমার একদম ফাঁকা চাই। ফাঁকা না হলে আমি রান্না করে স্বস্তি পাবো না। এই যে একটু আগে যে আপনাদের সঙ্গে কাটা বাছার গল্প করলাম, তো একদিন আমি পেঁয়াজ কাটছি, হঠাৎ করে খেয়াল করে দেখি আমার বুয়া কাজ বন্ধ করে সে আমার পেঁয়াজ কাটা দেখছে। তো আমি তখন বুয়াকে জিজ্ঞেস করছিলাম যে বুয়া কি দেখছেন এভাবে? তো উনি তখন হেসে দিয়ে বলছে যে খালা, আপনি কি করে এত চিকন করে পেঁয়াজ কাটেন সেটাই আমি দেখছি। আমি তো 1000 দিন চেষ্টা করলেও এরকম চিকন করে পেঁয়াজ কাটতে পারবো না। তো আমার কাছে এই কথাটা মোটেও ঠিক মনে হয় না যে আমি 1000 দিন চেষ্টা করলেও পারবো না। মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে, হয়তো একটু কম সময় বা বেশি সময় লাগে, কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারে। কিন্তু ধৈর্য ধরে সেই চেষ্টাগুলোই হয়তো মানুষ করতে চায় না। এই তো আমি কিচেনে চলে এসেছি রান্নার জন্য, অলরেডি রান্নার কাজ শুরু করে দিয়েছি। তো আজকে খাসির মাংস রান্না করব, সব ধরনের মশলাই দিয়ে নিচ্ছি। তো গরম মশলাটা একটু বেশিই দিচ্ছি, কারণ গরুর মাংসের থেকে খাসির মাংসে গরম মশলাটা একটু বেশি দিতে হয়। খাসির মাংসের একটা আলাদা গন্ধ থাকে, অনেকেই আবার দেখা যায় এই গন্ধের কারণে খাসির মাংস খায় না। তো আমি যেভাবে মাংসটা রান্না করি এভাবে রান্না করলে একটুও গন্ধ থাকে না। মোট কথা যারা খাসির মাংস না খায় তাদেরকেও যদি না বলে এটা দেয়া যায়, তারা কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা খাসির মাংস। রান্না চুলায় বসিয়ে দিয়ে ব্যালকনিতে এসেছি, কিছু চাল ডাল ধোয়া পানি ছিল, তো ভাবলাম এই করলা গাছটাতে দিয়ে দিই। তো করলা গাছে বেশ করলা এসেছে, আজকে খেয়াল করে দেখি অনেকগুলো করলা ধরেছে। এখানে আরও 3টা করলা গাছ ছিল, তো সেগুলো নষ্ট হয়ে গেছে, এখন একটা করলা গাছই আছে। এখানে প্রতিটা পাতারই গোড়া থেকে এভাবে করলা বেরিয়েছে, তো খুব ছোট ছোট। এখন কি অবস্থা যে হবে জানি না, ওয়েদারের উপর নির্ভর করবে করলাগুলো থাকবে কি থাকবে না। এবার ঈদে বাড়ি যাওয়ার কারণে অনেকগুলি গাছ নষ্ট হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে বাড়ি থেকে ফিরে এসে। আসলে এবার চারদিক থেকেই সমস্যা আমাকে ঘিরে ধরেছে। যাই হোক, এই তো রান্না চলছে। তো আমি মাংসটা কিন্তু এভাবেই আগে কষিয়ে নিচ্ছি। চুলায় মাংস রান্না চলছে আর আমি এদিকে এই পটলগুলো রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব, একদম ডিটেলে শেয়ার করব। তো পটলগুলোর মাঝখান থেকে আগে এই বীজ সহ অংশটা বের করে নিচ্ছি। আজকে একটা পুর ভরা পটল রান্না করব, তবে এটা আমার স্পেশাল একটা রেসিপি। এটা এতটাই স্পেশাল যে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের। আমার পটলগুলো মোটামুটি রেডি, এখন বাকি উপকরণগুলো রেডি করে নেব। আর এই তো আমার মাংসটা দেখেন একদম ভাজা ভাজার মতো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর এটাকে আরও কিছুক্ষণ কষাবো একদম লো হিটে। এই ধরনের রান্নাগুলো টেস্টি হওয়ার পিছনে যে দুটো কারণ সবথেকে বেশি কাজ করে তার মধ্যে একটা হলো এই রান্নায় ব্যবহৃত যে উপকরণগুলো সেগুলোর রেশিও ঠিক রাখা এবং খুব ভালোভাবে কষিয়ে নেওয়া। এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে রান্না টেস্টি হতে বাধ্য। তবে আমার এই সংসার জীবনে আমি অনেক মানুষকেই অনেক ধরনের খাবার খাইয়েছি যারা ওই খাবারটা খেত না। যেমন অনেকেই হাঁসের মাংস খায় না, তারা আমার বাসায় হাঁসের মাংস খেয়েছে, শুধু খেয়েছেই না পরবর্তীতে আবারও খেতে চেয়েছে।
কেউ হয়তো খাসির মাংস খায় না, ভেড়ার মাংস খায় না, সেগুলোও খাওয়া শিখিয়েছি। তবে অন্য কোথাও খায় কি না জানি না, তবে আমার রান্না করা খাবারটা তারা একাধিকবার খেতে চেয়েছে বা খেয়েছে। আজকে পটলের জন্য যে পুরটা রেডি করছি, এই পুরে আছে চিংড়ি মাছ বাটা, মসুর ডাল বাটা, পেঁয়াজ আর সেই সঙ্গে রেগুলার যে মশলা আদা রসুন বাটা, জিরা, মরিচ, লবণ, হলুদ এগুলোই। আর এই মশলাগুলো সামান্য পরিমাণে পটলেও দিয়ে নিয়েছি, কারণ পটলে যদি এই মশলাগুলো না দিই, শুধু পুর ভরে যখন ভাজবো তখন পটলটা একদম পানসে পানসে লাগবে, কোনো টেস্টি পাওয়া যাবে না। তো এখানে আমি মসুর ডাল, চিংড়ি আর পেঁয়াজ তিনটাই সম পরিমাণ নিয়েছি। তবে এখানে মসুর ডালের পরিমাণটা যেন কখনোই চিংড়ির থেকে বেশি না হয়, কারণ মসুর ডালের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে চিংড়ির যে টেস্ট বা ফ্লেভারটা ঠিকভাবে আসবে না, তখন ডালের বড়ার মতো একটা টেস্ট আসবে। তো আমি এই পটলে পুরগুলো ভরে নিচ্ছি। আমার আসলে হাত কেটেছে, আমি এর ফাঁকে শিং মাছ কাটতে বসেছিলাম, তো তখন একটা আঙ্গুল কেটে গেছে, যে কারণে আমি কোনো কিছুই ধরতে পারছি না। তো এক হাতেই কাজ করছি। দুই হাত ইউজ করতে পারলে খুব সুন্দরভাবে জিনিসটা আপনাদেরকে দেখাতে পারতাম, তো কি আর করব। আমি এভাবেই পুরগুলো ভরে নিচ্ছি পটলে। তবে পটলের মাঝখানের যে অংশটা আমি বাদ দিয়েছি, আপনারা ওটার বীজগুলো ফেলে দিয়েই যে মাঝখানের অংশটা থাকে নরম, ওটাও আপনারা এর সঙ্গে মিক্সড করে নিতে পারেন, তবে আমি নেই নাই, আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। তো আমার পটলগুলো রেডি, এখন এই তো ভাজা শুরু করে দিয়েছি। পটলগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যে পাশে পুর আছে ওই পাশটা যেন প্রথম ভাজা হয়, না হলে যদি উল্টা পাশটা ভাজা হয় সেই ক্ষেত্রে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো ওই পাশটা ভাজা হয়ে গেছে, এক পাশটা পুরো ভাজা হয়ে গেলে তারপর ওটাকে উল্টে দিব। বারবার পটলগুলো যদি ওলটপালট করা হয় সেই ক্ষেত্রে পুর ভিতর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আলতো হাতে পটলগুলো ভেজে নিতে হবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আর অল্প কয়েকটা পটল আছে, ওগুলো এখন ভেজে নেব। তো দেখেন কত সুন্দর হয়েছে, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি, একবার খেলেই বুঝতে পারবেন। আর এই যে পুরের কিছুটা অংশ ছিল সেগুলোকে কাবাবের আকার দিয়েছি। আজকে দুপুরের রান্না কমপ্লিট, আমি সবগুলো খাবারই ডিশ আউট করে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কন্টেন্ট রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ।